নমস্কার। সাহিত্য পাঠের আসর গল্পগেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা শুরু করেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি উপন্যাসটি। এই উপন্যাসের আজকের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই উপন্যাসের তৃতীয় পর্ব আপনাদেরকে এখন আমি পাঠ করে শোনাব। পাঠ শুরু করবার আগে প্রতিদিনকার মতো আপনাদের কাছে একই অনুরোধ আবার করছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট ইত্যাদি করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন। তাহলে শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি। উপন্যাস পাঠের সম্পূর্ণ স্বাদ আস্বাদন করতে হলে এই পরিবেশনাটি আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি তৃতীয় পর্ব। কুঠিতে জেলার ম্যাজিস্ট্রেট বাহাদুর আসবেন। দেওয়ান রাজারাম ছুটোছুটি করে বেড়াচ্ছেন আজ সকাল থেকে। ভেড়া, মাছ, ভালো আম ও ঘি জোগাড় করবার ভার তাঁর ওপর। মাঝে মাঝে এরকম লেগেই আছে। সাহেব শুভ অতিথি যাতায়াত করছে মাসে 2-3 বার। মুড়ো পোড়ার তিনকড়িকে ডাকিয়ে এনেছেন তার একটি নধর শুয়োরের জন্য। তিনকড়ি জাতে কাওরা, শুয়োরের ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। দোতলা কোঠাবাড়ি, লোকজন, ধানের গোলা, পুকুর, অনেক ব্রাহ্মণ কায়স্থ তাকে খাতির করে চলে। রাজারামকে উপহার দেওয়ার জন্যে সে বাড়ি থেকে ঘানি ভাঙা সর্ষের তেল এনেছিল প্রায় 10 সের, কিন্তু রাজারাম তা ফেরত দিয়েছেন। কাওরার জিনিস তাঁর ঘরে ঢুকবে না। তিনকড়ি বললে, একটা আছে 5 মাসের আর একটা আছে 2 বছরের, যেটা পছন্দ করেন বলে দেবেন। তবে বলতে নেই, আপনারাও ওর সোয়াদ জানেন না। দেওয়ানবাবু, একবার খেলি আর ভুলতে পারবেন না। ওই 5 মাসের বাচ্চাটা শুধু ভেজি খাবেন ঘি দিয়ে। রাজারাম হেসে বললে, দূর বেটা, কি বলে, বামুনদের অমন বলতে আছে। তোদের পয়সা হলে কি হবে, জাতের স্বধর্ম যাবে কোথায়? বাবু, ওই যা, আপনারা যে খান না সে কথা ভুলে গিয়েছি, মাফ করবেন। না না, তোর কথায় আমার রাগ হয় না। তাহলে শুয়োরের সরবরাহ করতে হবে তোমাকেই, এই মনে রাখবা। মনে রাখারাখি কি, কালই আমি 5 মাসের বাচ্চা আর 2 বছরের ডা পেঠিয়ে দেব। এখন কোথায় পেঠিয়ে দেব বলুন? এখানেই আপনার বাড়ি আমার নৌকে নিয়ে আসবে? না না, আমার বাড়ি কেন, কুঠিতে পাঠিয়ে দেবা। ব্রাহ্মণের বাড়ি শুয়োর, বেটাকে কি যে করি। তিনকড়ি বিদায় নেবার উদ্যোগ করতেই রাজারাম বললেন, ব্রাহ্মণ বাড়ি এসেছ, পেরসাদ না পেয়ে যাবে না যেতি আছে? পয়সা হয়েছে বলে কি ধরাকে সরা দেখছ নাকি? তিনকড়ি জিভ কেটে বললে, ও কথাই বলবেন না। ব্রাহ্মণের পাত কুড়িয়ে খেয়ে মোরা মানুষ দেওয়ানজি, মুখ থেকে ফেলে দিলি সে ভাতও মাথায় করে নেব। তবে মোর মনটাতে আজ আপনি বড্ড কষ্ট দিলেন। কেন কেন? ভালো তেলটা এনেলাম আপনার জন্য আলাদা করে, তেলটা নিলেন না। নিলাম না মানে? সুদ্দূরের দান নিতে নেই আমাদের বংশে, সেজন্য মনে দুঃখ করো না তিনকড়ি। আচ্ছা, তুমি দুঃখিত হচ্ছ? কিছু দাম দিচ্ছি, নিচে তেলটা রেখে যাও। দাম? কত দাম দেবেন? 1 টাকা। তাহলে তো 5 সের তেলের দাম দিয়েই দিলেন কর্তা। মুখি তেল বিক্রি করতে এনেলাম বাবুর কাছে, একটু দয়া করবেন না? আছি না হয় ছোট নোক। না তিনকড়ি, মনে করো না সেজন্য কিছু। 1 টাকাই তোমারে নিতে হবে, তার কম নিলে আমি পারবো না। ওরে, কে আছিস? শীতেনাথ,
বাবা, এদিকে 3 কড়ির কাছ থেকে তেলের ভাঁড়টা নাও। এই সময়ে ছোট সাহেব ব্যস্ত সমস্ত হয়ে সেখানে এসে হাজির হলো। রাজারামকে দেখে কি বলতে যাচ্ছিল, কিন্তু 3 কড়িকে দেখে থেমে গেল। রাজারাম দাঁড়িয়ে উঠে বললেন, 5 মাসের শুয়োরের বাচ্চা একটা জোগাড় করা গেল হুজুর। ওহ, দি সাকিং পিগ ইজ দি বেস্ট। 5 মাসের বাচ্চা বড় হলো, মাই খায় এমন বাচ্চা দিতে পারবে না তুমি? না, তেমন নেই সাহেব, এত ছোট্ট বাচ্চা কনে পাবো? জেলা থেকে হাকিম আসছে, এখানে খাবে, বাচ্চা হলেই খাবার জুত হতো। এবার হলেই রেখে দেব। সাহেব সেলাম, মুই চললাম, পেরনাম হই দেওয়ানজি। রাজারাম সাহেবকে দেখেই বুঝেছিলেন একটা গুরুতর ব্যাপার নিয়ে সে এসেছে। 3 কড়ি বিদায় নেবার পরক্ষণেই তিনি সাহেবকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সাহেব? খুব গোলমাল। রসুলপুর আর রাহাতানপুরীর মুসলমান চাষিরা খেপে উঠেছে, নীল বুনবে না। কে বললে? কার্কুন গিয়েছিল নীলির দাগ মারতে, তারা দাগ মারতে দেয়নি, লাঠি নিয়ে তাড়া করেছে। এত বড় আস্পর্ধা তাদের? তুমি ঘোড়া আনতে বলো, চলো দুজনে ঘোড়া করে সেখানে যাব। বড় সাহেবকে কিছু বলো না এখন। যদি সত্যি হয় তখন কি করা যাবে সে আমাকে বলতেই হবে না সাহেব। আপনি দয়া করে শুধু ফৌজদারি মামলা থেকে আমাকে বাঁচাবেন। না না, তুমি বড্ড র্যাশ, কিছু করে বসবা। ওই জন্যই তোমারে আমার বিশ্বাস হয় না। একটু পরে 2টো ঘোড়ায় চড়ে দুজনে বেরিয়ে গেল। কখন দেওয়ান ফিরে এসেছিলেন কেউ জানে না। পরদিন সকালে চারিধারে খবর রটে গেল, রাত্রে রাহাতানপুর গ্রাম একেবারে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। বড় বড় চাষিদের গ্রাম, কারো বাড়ি 20-30টা পর্যন্ত ধানের গোলা ছিল, আর ছিল 6 চালা 8 চালা ঘর, সব পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। কিভাবে আগুন লেগেছিল কেউ জানে না। তবে সন্ধ্যা রাত্রে ছোট সাহেব এবং দেওয়ানজি রাহাতানপুরের মোড়লের বাড়ি গিয়েছিলেন। সেখানে প্রজাদের ডাকিয়ে নীল বুনবে না কেন তার কৈফিয়ত চেয়েছিলেন। তারা রাজি হয়নি। ওরা ফিরে আসেন রাত 11টার পর। শেষ রাত্রে গ্রাম শুদ্ধ আগুন লেগে ছায়ের ঢিবিতে পরিণত হয়েছে। এই 2 ব্যাপারের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান বলেই সকলে সন্দেহ করছে। পরদিন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ডনকিনসন নীলকুঠির বড় বাংলোতে সদলবলে এসে পৌঁছলেন। তিনি যখন কুঠির ফিটন গাড়ি থেকে নামলেন, তখন শুধু বড় সাহেব ও ছোট সাহেব সদর ফটকে তাঁকে অভ্যর্থনা জানাবার জন্য উপস্থিত ছিলেন। দেওয়ান রাজারাম নাকি চুরুটের বাক্স এগিয়ে দেওয়ার জন্যে উপস্থিত ছিলেন বৈঠকখানার টেবিলের পাশে। ডনকিনসন এসেছিলেন শুধু নীলকুঠির আতিথ্য গ্রহণ করতে নয়, বড় সাহেব একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই ম্যাজিস্ট্রেটকে এখানে এনেছিলেন। রাজারামকে ডেকে বড় সাহেব বললেন, তুমি কি দেখিলে ইহাকে বলিতে হইবে। ইনি জেলার ম্যাজিস্ট্রেট আছে। দিস ম্যান ইজ আওয়ার দেওয়ান, মিস্টার ডনকিনসন, অ্যান্ড এ ভেরি শ্রিউড ওল্ড ম্যান টু। গো অন, বলিয়া যাও, রাহাতানপুরে কি দেখিলে। রাজারাম আভূমি সেলাম করে বললেন, ওরা ভয়ানক চটেছে, লাঠি নিয়ে আমাকে মারে আর কি, নীল কিছুতেই বুনবে না। আমি কত কাকুতি করলাম, হাতে পায়ে ধরতে গেলাম, বললাম। ডনকিনসন সাহেব বড় সাহেবের দিকে চেয়ে বললেন, হোয়াট হি ডিড, হি সেইজ, এন্ট্রিটেড দেম। I understand. Ask him how many people were there. কত লোক সেখানে ছিল? তা প্রায় 200 লোক সাহেব, সব লাঠি সোটা নিয়ে এসেছিল। Came with lathis and other weapons. Oh, they did they? The scoundrels. তারপরে তুমি কি করিলে? চলে এলাম সাহেব, দুঃখিত হয়ে চলে এলাম। ভাবতে এলাম, এতগুলো নীলির জমি এবার পড়ে রইল, নীল চাষ হবে না, কুঠির মস্ত লোকসান।
কিছুক্ষণ পরে সদর কুঠির সামনের মাঠ জনতায় ভরে গেল। ওরা এসেছে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নালিশ জানাতে। দেওয়ানজি ওদের গ্রাম রাহাতানপুর একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে এসেছেন। ম্যাজিস্ট্রেট দেওয়ান রাজারামকে ডেকে পাঠালেন। বললেন, তুমি কি করিয়াছে? আগুন দিয়াছে? রাজারাম আকাশ থেকে পড়লেন, চোখ কপালে তুলে বললেন, আগুন? সে কি কথা সাহেব, আগুন? আগুন জিনিসটা কি তাই যেন তিনি কখনো শোনেননি। ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলো। তিনি রাজারামকে অনেকক্ষণ জেরা করলেন। ঘুঘু রাজারাম অনেক জেরা দেখেছেন, ওতে উনি ভয় পান না। রাহাতনপুর গ্রামের লোকদের অনেককে ডাক দিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু কুঠির সীমানায় দাঁড়িয়ে ওরা বেশি কিছু বলতে ভয় পেলে। ম্যাজিস্ট্রেট সাহেব আজ এসেছে, কাল চলে যাবে, কিন্তু ছোট সাহেব আর দেওয়ানজি চিরকালের জুজু। বিশেষত দেওয়ানজি, ওদের সামনে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে যাওয়া সে অসম্ভব। রাহাতানপুর গ্রামে ম্যাজিস্ট্রেট স্বয়ং গেলেন দেখতে, সঙ্গে বড় সাহেব ও ছোট সাহেব। মস্ত বড় হাতি তৈরি হলো তাঁদের যাবার জন্যে দুটো। লোকে লোকারণ্য হয়ে গেল রাহাতানপুরের মাঠ। খুব বড় গ্রাম নয় রাহাতানপুর। একপাশে খড়ের মাঠ, খড়ের মাঠের পূর্ব দিকে এই গ্রামখানি। একখানাও কোঠা বাড়ি ছিল না। চাষি গৃহস্থদের খড়ের চালাঘর গায়ে গায়ে লাগা, পুড়ে ভস্মসাৎ হয়ে গিয়েছে। কোনো কোনো ভিটেতে পোড়া কালো বাঁশগুলো দাঁড়িয়ে আছে। মাটির দেওয়াল পুড়ে রাঙা হয়ে গিয়েছে। কুমোর বাড়ির হাঁড়ি পোড়ানো পণের মতো দেখতে হয়েছে তাদের রং। কবির শেখের গোয়ালে দুটো দামড়া হেলে গরু পুড়ে মরেছে। প্রত্যেকের উঠানে আধ পোড়া ধানের গাদা, পোড়া ধানের গাদা থেকে মেয়েরা কুলো করে ধান বেছে নিয়ে ঝাড়ছিল, মুখের ভাত যদি কিছুটা বাঁচাতে পারা যায়। অনেকে এসে কেঁদে পড়ল। দেওয়ানজির কাজ, অনেকে বললে, কিন্তু প্রমাণ তো তেমন কিছু নেই। কেউ তাঁকে বা তাঁর লোককে আগুন দিতে দেখেছে, এটা প্রমাণ হলো না। ম্যাজিস্ট্রেট তদন্ত ভালোভাবেই করলেন। বড় সাহেবকে ডেকে বললেন, আই এম রিয়েলি সরি ফর দি পুয়ার বেগার্স, উই মাস্ট ডু সামথিং ফর দেম। বড় সাহেব বললে, I wonder who has committed this black deed. I suspect my oily tongued Dewan. You think it is a case of arson? I can't tell. Years ago I saw a case of like this, and that was a case of arson. My Dewan was responsible for that, the devil. ম্যাজিস্ট্রেট সাহেব 100 টাকা মঞ্জুর করলেন সাহায্যের জন্য। বড় সাহেব দিলেন 200 টাকা। সাহেবদের জয় জয়কার উঠল গ্রামে। সকলে বললে, না, অমন বিচারক আর হবে না, হাজার হোক রাঙা মুখ। সেই রাত্রে কুঠির হলঘরে মস্ত নাচের আসর জমল। রাঙামুখ সাহেবরা সবাই মদ খেয়েছে, মেমদের কোমর ধরে নাচছে, ইংরেজি গান করছে। সহিস ভজামুচি উর্দি পরে মদ পরিবেশন করছে। নীলকুঠিতে কোনো অবাঙালি চাকর বা খানসামা নেই। এইসব আশেপাশের গ্রামের মুচি, বাগদি, ডোম শ্রেণীর লোকেরা চাকর খানসামার কাজ করে। ফলে সাহেব মেম সকলেই বাংলা বলতে পারে, হিন্দি কেউ বলেও না, জানেও না। আমিন প্রসন্ন চক্রবর্তী বারদেউরিতে তাঁর ছোট কুঠুরিতে বসে তামাক টানছিলেন। সামনে বসেছিল বড়দা বাগদিনী। বড়দার বয়স প্রসন্ন চক্রবর্তীর চেয়ে বেশি, মাথার চুল সনের দড়ি। বড়দাকে প্রসন্ন চক্রবর্তী মাঝে মাঝে স্মরণ করেন নিজের কাজ উদ্ধারের জন্যে। প্রসন্ন বললেন, গয়া ভালো আছে? তা একরকম আছে আপনাদের আশীর্বাদে। বড় ভালো মেয়ে, এমন এ দিগরে দেখিনি। একটা কথা বড়দা দিদি। কি বলো? এক বোতল ভালো বিলিতি মাল গয়াকে বলে আনিয়ে দাও দিদি। আজ অনেক ভালো জিনিসের আমদানি হয়েছে। সাহেব শুভর খানা, বুঝতেই পারছ।
অনেক দিন ভালো জিনিস পেটে পড়েনি। সে বাপু আমি কথা দিতে পারবো না। গয়া এখন ইদিকি নেই। সাহেবদের খানার সময় গয়া সেখানে থাকে না। লক্ষ্মী দিদি, শুনবো না, একটু নজর করতেই হবে। উঠে যাও দিদি, দেখো যদি গয়াকে বলে নিদেনে একটা বোতল জোগাড় করতে পারো। বরদা বাগদিনী চলে গেল। এ অঞ্চলে বরদার প্রতিপত্তি অসাধারণ, কারণ ও হলো সুবিখ্যাত গয়া মেমের মা। গয়া মেমকে মোল্লাহাটি নীলকুঠির অধীন সব গ্রামের সব প্রজা জানে ও মানে। গয়া বরদা বাগদিনীর মেয়ে বটে, কিন্তু বড় সাহেবের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা। এই জন্যেই ওর নাম এ অঞ্চলে গয়া মেম। গয়া খারাপ লোক নয়। ধরে পড়লে সাহেবকে অনুরোধ করে অনেকের ছোট বড় বিপদ সে কাটিয়ে দিয়েছে। মেয়ে মানুষ কি না, পাপ পথে নামলেও ওর হৃদয়ের ধর্ম বজায় আছে ঠিক। গয়ার বয়স বেশি নয়, 25-এর মধ্যে। গায়ের রং কটা, বড় বড় চোখ, কালো চুলের ঢেউ ছেড়ে দিলে পিঠ পর্যন্ত পড়ে। মুখখানা বড় ছাঁচের, কিন্তু এখনো বেশ টুলটুলে। সর্বাঙ্গের সুঠাম ও গড়নে ও অনেক ভদ্রঘরের সুন্দরীকে হার মানায়। পথ বেয়ে হেঁটে গেলে ওর দিকে চেয়ে থাকতে হয় খানিকক্ষণ। গয়া মেমকে কিন্তু বড় সাহেবের সঙ্গে কেউ দেখেনি, অথচ ব্যাপারটা এই অঞ্চলে অজানা নয়। সে হলো বড় সাহেবের আয়া, সর্বদা থাকে হলদে কুঠিতে, যেটা বড় সাহেবের খাস কুঠি। ফর্সা কালো পেরে শাড়ি ছাড়া সে পরে না, হাতে পৌঁছে, বাজুবন্ধ, কানে বড় বড় মাকড়ি। ঘন বনের বুকচেরা পাহাড়ি পথের মতো বুকের খাঁজটাতে ওর দুলছে সরু মুরকি মাদুলি, সোনার হাড়ে গাঁথা। ডোমবাগদির মেয়েরা বলে, গয়া দিদি এক খেল দেখালো ভালো। ওদের মধ্যে ভালো ঘরের ঝি বৌরা নাক সিঁটকে বলে, অমন পৈছে বাজুবন্ধের পোড়া কপাল। নিশ্চয় ওদের মধ্যে অনেকে ঈর্ষা করে ওকে, এর প্রমাণও আছে। অনেকে প্রতিযোগিতায় হেরেও গিয়েছে ওর কাছে। ঈর্ষা করবার সঙ্গত কারণ বই কি। আমিন প্রসন্ন চক্রবর্তীর ঘরে এহেন গয়া মেমের আবির্ভাব খুবই অপ্রত্যাশিত ঘটনা। প্রসন্ন চক্রবর্তী চমকে দাঁড়িয়ে উঠে বললেন, এই যে গয়া, এসো মা এসো, বসতিদি কোথায়? গয়া হেসে বললে, থাক খুড়োমশাই, আমি ঝন কাঠের ওপর বসছি। তারপর কি বললেন মোরে? একটা বোতল জোগাড় করে দিতে পারো মা? দেখুন দিকি আপনার কাণ্ড। মা গিয়ে মোরে বললে, দাদা ঠাকুরকে একটা ভালো বোতল না দিলেই নয়। এই দেখুন আমি এনেছি, কেমন ধারা দেখুন তো। গয়া কাপড়ের মধ্যে থেকে একটা সাদা পেটমোটা বেঁটে বোতল বার করে প্রসন্ন চক্রবর্তীর সামনে রাখল। প্রসন্ন চক্রবর্তীর ছোট ছোট চোখ দুটো লোভে ও খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে বোতলটা ধরে বললে, আহা মা আমার, দেখি দেখি কি ইংরেজি লেখা রয়েছে, পড়তে পারিস? না খুড়োমশাই, ইঞ্জিরি ফিঞ্জিরি আমরা পড়তে পারিনি। প্রসন্ন চক্রবর্তী গয়ার দিকে প্রশংসমান দৃষ্টিতে চাইলেন, কিঞ্চিত মুগ্ধ দৃষ্টিতেও বোধ হয়। গয়া ম্যামের সুঠাম যৌবন অনেকেরই কামনার বস্তু, তবে বড্ড উঁচু ডালের ফল, হাতের নাগালে পাওয়া সকলের ভাগ্যে ঘটে কি? প্রসন্ন চক্রবর্তী বললে, হাঁ রে গয়া, সাহেব ম্যামের নাচের মধ্যেই হলো কি, দেখেছিস কিছু? না খুড়োমশাই, মোরে সেখানে থাকতে দেয় না। শিপটন সাহেবের মেম নাকি ছোট সাহেবের সঙ্গে নাচে। ওদের পোড়া কপাল, সবাই সবার মাজা ধরে নাচতে লেগেছে। ঝাঁটা মারুন ওদের মুখী, মুই দেখে লজ্জায় মরে যাই খুড়োমশাই। বলিস কি? হ্যাঁ খুড়োমশাই, মিথ্যে বলছি নে। আপনি না হয় গিয়ে একটু দেখে আসুন, বড় সাহেবের চাপরাশি নফরমুচি বারান্দায় দাঁড়িয়ে আছে। ভজামুচি কোথায়? ও আমার কথা একটু একটু শোনে, সেও সেখানে আছে। বড় সাহেবও আছে? কেন থাকবে না, যাবে কনে? ভেতরে ভেতরে কেমন লোক বড় সাহেব?
গয়া সলজ্জ চোখ দুটি মাটির দিকে নামিয়ে বললে, ওই একরকম। বাইরে যতটা গোয়ার গোবিন্দ দেখেন, ভেতরে কিন্তু ততটা নয়। বাবা, সব ভালো, কিন্তু ওদের গায়ে যে গন্ধ, বোটকা গন্ধ তো আছেই, তা নয়, গায়ে বড্ড ঘামাচি। ঘামাচি পেকে উঠবে রোজ রাত্রিরই। মোর মাথার কাটা চেয়ে নিয়ে সেই ঘামাচি রোজ গালবে। কথাটা বলে ফেলেই গয়ের মনে পড়ল বৃদ্ধ প্রসন্ন আমিনের কাছে, বিশেষত যাকে খুড়োমশাই বলে ডাকে, তাঁর কাছে এ কথাটা বলা উচিত হয়নি। মনে হওয়ার সঙ্গে সঙ্গে লজ্জা হলো বড্ড। সেটা ঢাকবার চেষ্টায় তাড়াতাড়ি বলে উঠলে, যাই খুড়োমশাই, অনেক রাত হলো, বিস্কুট খাবেন? খান তো, এনে দেব এখন। আর এক জিনিস খায়, তারে বলে চিজ, বড্ড গন্ধ। মুই একবার মুখি দিয়ে শেষে গা ঘুরে মরি, তবে খেলি গায়ে জোর হয়। গয়া ম্যাম চলে গেলে প্রসন্ন আমিন মনের সাধে বোতল খুলে বিলিতি মদে চুমুক দিলেন। হাতে পয়সা আসে মন্দ নয় মাঝে মাঝে, দেওয়ানজির কৃপায়। কিন্তু এসব মাল জোটানো শুধু পয়সা থাকলেই বুঝি হয়? হদিশ জানা চাই। দেওয়ানজির এসব চলে না, একেবারে কাঠখোট্টা লোক। ও পারে শুধু দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে। কিভাবেই রাহাতানপুরটা পুড়িয়ে দিলে রাত্রিরে। এই ঘরে বসেই সব সলা পরামর্শ ঠিক হয়। প্রসন্ন আমিন জানে নাকি? ম্যাজিস্ট্রেটই আসুক আর যেই আসুক, নীলকুঠির সীমানার মধ্যে ঢুকলে সব ঠান্ডা। তাছাড়া রাজার জাতের পক্ষে কথা বলবে না তো কি বলবে কালা আদমিদের দিকে? খাও দাও, মেমের মাজা ধরে নাচো, ব্যাস মিটে গেল। ভবানী বাণিজ্যে বেশ সুখে আছেন। দেওয়ান রাজারাম রায়ের বাড়ি থেকে কিছু দূরে বাঁশবনের প্রান্তে দুখানা খড়ের ঘর তৈরি করে সেখানেই বসবাস করছেন আজ 2 বছর। তিলুর একটি ছেলে হয়েছে। ভবানী বাণিজ্যে কিছু করেন না। 3-4 বিঘে ধানের জমি যৌতুক স্বরূপ পেয়েছিলেন, তাতে যা ধান হয় গত বছর বেশ চলে গিয়েছিল। সে বছর সেই যে সাহেবটি তাঁদের ছবি এঁকে নিয়ে গিয়েছিল, এবার সে সাহেব তাঁকে একখানা চিঠি আর একখানা বই পাঠিয়েছে বিলেত থেকে। রাজারাম নীলকুঠি থেকে বই আর চিঠি এনে ভবানীর হাতে দেন। হাতে দিয়ে বলেন, ওহে ভবানী, এতে তিলুর ছবি কি করে এলো? সাহেব এঁকেছিল বুঝি? চমৎকার এঁকেছে, একেবারে প্রাণ দিয়ে এঁকেছে। কি সুন্দর ভঙ্গিতে এঁকেছে ওকে। ওর ছবি কি করে আঁকলে সাহেব? থাক থাক, এ যেন আর কাউকে দেখিও না এ গাঁয়ে। কে কি মনে করবে? ইংরেজি বই, কি তাতে লিখেছে কেউ বলতে পারে না। শুধু এইটুকু বোঝা যায় এই গাঁ এবং যশোর অঞ্চল নিয়ে অনেক জায়গার ছবি আছে। সাহেবটা ভালো লোক ছিল। তিলু হেসে বললে, দেখলেন কেমন ছবি উঠেছে আমারও। বিলু নীলুকে দেখাবেন, ওরা খুশি হবে। ডাকি, দাঁড়ান। নীলু এসে হইচই বাঁধিয়ে দিলে, সব তাতেই দিদি কেন আগে? তার ছবি কি উঠতে জানে না? দিদির সোহাগ ভুলতে পারবেন না রসের গুণমণি, অর্থাৎ ভবানী বাণিজ্যে। তবে আজকাল ওদের অনেক চঞ্চলতা কমেছে, কথাবার্তায় ছেলে মেয়েও আগের মতো নেই। বিলুর স্বভাব অনেক বদলেছে, 2-1 মাস পরে তারও ছেলেপুলে হবে। তিলু কিন্তু অদ্ভুত। অবস্থাপন্ন গৃহস্থের ঘরের আদুরে আবদেরে মেয়ে হয়ে সে ভবানী বাণিজ্যের খড়ের ঘরে এসে কেমন মানিয়ে নিয়ে ঘর আলো করে বসেছে। এখানে কুলুঙ্গি, ওখানে তাক তৈরি করেছে নিজের হাতে। নিজেই ঘর গোবর দিয়ে পরিপাটি করে নিকুচ্ছে। উনুন তৈরি করছে পুকুরের মাটি এনে। সন্ধ্যের সময় বসে কাপাস তুলোর পৈতে কাটে। একদণ্ড বসে থাকবার মেয়ে সে নয়, চরকির মতো ঘুরছে সর্বদা। বিলুও অনেক সাহায্য করে। দিদি রাঁধে, ওরা কুটনো কুটে দেয়। বিলু ও নীলু দিদির নিতান্ত অনুগত সহোদরা। দিদি যা বলে তাই সই। দিদি ছাড়া ওরা এতদিন কিছু জানতো না। অবশ্যই আজকাল স্বামীকে চিনেছে দুজনেই। স্বামীর সঙ্গে বসে গল্প করতে ভারী ভালো লাগে। বৌদিদি জগদম্বা বলেন, ও নীলু,
আজকাল যে এ বাড়ি আর আসিস নে আদপে। নীলু সলজ্জ সুরে বলে, কত কাজ পড়ে থাকে ঘরের, দিদি একা, আমরা না থাকলে। তা তো বটেই, আমাদের তো আর ঘর সংসার ছিল না, কেবল তোদেরই হয়েছে না? যা বলো। তিলুকে ওবেলা তাই বলছিলাম, ও বাবা, দিদি তোমার জামাইকে ফেলি আর খোকনকে ফেলি স্বর্গে যেতে বললেও যাবে না। তা জানি, দিদি একা পারে না বলে খোকনকে নিয়ে আমাদের থাকতেই হয়। বড্ড ভালো মেয়ে আমার তিলু, সন্ধ্যের পর একটু পাঠিয়ে দিস। উনি কুঠি থেকে আগে আগে ফিরে এলে তিলুই ওর তামাক সেজে দিত, জানিস তো। উনি রোজ ফিরে এসে বলেন, তিলু বাড়ি না থাকলে বাড়ি অন্ধকার। দিদিকে বলবো এখন, খোকাকে নিয়ে যেন আসে না সন্ধ্যের পর। তোমাদের জামাই না ফিরে এলেই তো দিদি আসতে পারবেন না, তিনি গুণমণি ফেরেন রাতে। কোথা থেকে তা বলতে পারি না, সন্ধান টন্ধান নিবি, পুরুষের বার দোষ বড্ড দোষ। সেসব নেই তোমাদের জামাইয়ের বৌদি, ও অন্য ধরনের মানুষ, সন্ন্যাসী গোছের লোক, সন্ন্যাসী হয়েই গিয়েছিল জানো তো, এখনো সেই রকম, সংসারে কোনো কিছুতেই নেই, দিদি যা করবে তাই। আহা, বড্ড ভালো মানুষ, আমার বড্ড দেখতে ইচ্ছে করে। সন্ধ্যের সময় আজ দুজনকেই একটু আসতে বলিস, এখানেই আহ্নিক করে জল খাবেন জামাই। ভবানী নদীর ধার থেকে সন্ধ্যের পর ফিরে আসতেই নীলু বললে, শুনুন, আপনাকে আর দিদিকে জোরে যেতেই হবে ও বাড়ি, বৌদিদির হুকুম। আর তুমি আর বিলু, আমাদেরকে পৌঁছে নাগরই গেলেই হলো। আবার ওইসব কথা, ঘাট হয়েছে, মাপ করুন মশাই। এমন সময়ে তিলু এসে দুজনকে দেখে হেসে ফেললে, বললে, বেশ তো বসে গল্প গুজব করা হচ্ছে, আহ্নিকের জায়গা তৈরি যে। ভবানী বললেন, নীলু বলছে তোমাকে আর আমাকে ও বাড়ি যেতে বলেছে বৌদিদি। তিলু বললে, বেশ, চলুন, খোকনকে ওদের কাছে রেখে যাই। দিব্যি জ্যোৎস্না উঠেছে সন্ধ্যার পরেই, শীত এখনো সামান্য আছে, গাছে গাছে আমের মুকুল ধরেছে, এখনো আম্রমুকুলের সুগন্ধ ছড়াবার সময় আসেনি। দু একটা কোকিল এখনো ডেকে ওঠে বড় বকুল গাছটায় নিবিড় ও শাখা প্রশাখার মধ্য থেকে। ভবানী বললেন, তিলু, বসবে? চলো নদীর ধারে গিয়ে একটু বসা যাক। তিলুর নিজের কোনো মত নেই আজকাল, বললে, চলুন, কেউ দেখতে পাবে না তো, পেলে তাই কি, আপনার যা ইচ্ছে। রায়দের ভাঙা বাড়ির পেছন দিয়ে চলো, ও পথে ভূতের ভয়ে লোকে যায় না। নদীর ধারে এসে দুজনে দাঁড়ালো বাঁশ ঝাড়ের তলায়, শুকনো পাতার রাশির ওপরে। তিলু বললে, দাঁড়ান, আঁচলটা পেতে নিয়ে বসুন। তুমি আঁচল খুলো না, ঠান্ডা লাগবে। আমার ঠান্ডা লাগে না, বসুন আপনি। বেশ লাগছে না? তিলু হেসে বললে, সত্যি বেশ, সংসার থেকে তো বেরোনোই হয় না আজকাল, কাজ আর কাজ। বিলু নীলু সংসারের কি জানে, ছেলে মানুষ, আমি যা বলে দেব তাই ওরা করে, সব দিকেই আমার ঝক্কি। তিলুর কথার সুরে যশোর জেলার গ্রাম্য টানগুলি ভবানী বাণিজ্যের এত মিষ্টি লাগে। তিনি নিজে নদিয়া জেলার লোক, সেখানকার বাংলার উচ্চারণ ও বাচনভঙ্গি সুমার্জিত। এদেশে এসে প্রথমে শুনলেন এই ধরনের কথা। হেসে বললেন, শোনো, তোমাদের দেশে বলে কি জানো? শিবির মাটি, পুবির ঘর, মুগির ডালি ঘি দিলি ক্ষীরির তার হয়। কি কি? মুগির ডালি মানে মুগের ডালে, ঘি দিলি মানে ঘি দিলে। থাক, ও আপনার মানে বলতেই হবে না, ও কথা আপনি পেলেন কোথায়? এই দেখছি দেশের বুলি ধরেছ, বলতে হবে না, পেলেন কোথায়? তবে মাঝে মাঝে চেপে থাকো কেন? লজ্জা করে আপনার সামনে বলতি। ভবানী তিলুকে টেনে নিলেন আরো কাছে। জ্যোৎস্না বাঁকাভাবে এসে সুন্দরী তিলুর সমস্ত দেহে পড়েছে।
বয়স 30 হলেও স্বামীকে পাওয়ার দিনটি থেকে দেহে ও মনে ও যেন উদ্ভিন্ন যৌবনা কিশোরী হয়ে গিয়েছে। বালিকা জীবনের কতদিনের অতৃপ্ত স্বাদ, কুলীন কুমারীর অতি দুর্লভ বস্তু স্বামীরত্ন এতকালে সে পেয়েছে হাতের মুঠোয়। তাও এমন স্বামী। এখনো যেন তিলুর বিশ্বাস হয় না, যদিও আজ 2 বছর হয়ে গেল। তিলু বললে, আমার মনে হয় কি জানেন, আপনি আসেননি বলেই আমাদের এতদিন বিয়ে হচ্ছিল না। কুলীনের মেয়ের বিয়ে। আচ্ছা, একটা কথা বুঝলাম না, রায় উপাধি তোমাদের, রায় আবার কুলীন কিসের? রায় তো শ্রোত্রিয়। ও কথা দাদাকে জিজ্ঞেস করবেন, আমি মেয়ে মানুষ, কি জানি। আমরা কুলীন সত্যি। আমার 2 পিসি ছিলেন, তাঁদের বিয়ে হয় না কিছুতেই। ছোট পিসি মারা যাওয়ার পরে বড় পিসিকে বিয়ে করে নিয়ে গেল কোথায় অজ বাঙাল দেশে। ভালো কুলীনের ছেলে। আহা, তোমরা আর বাঙাল দেশ বলো না, যশুরে বাঙাল কোথাকার। মুগির ডালি ঘি দিলি ক্ষীরির তার হয়, শিবির মাটি পুবির ঘর। যান, আপনি কেবল খেপাবেন। আর আপনাদের যে গেলুম মলুম হালুম হুলুম, হি 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 হি। আচ্ছা থাক, তারপর? তখন বড় পিসির বয়স 40-এর ওপর। সেখানে গিয়ে আগের সতীনের বড় বড় ছেলে মেয়ে, 20-30 বছর বয়স তাদের। সতীন ছিল না। ছেলেমেয়েরা কি যন্ত্রণা দিত! সব মুখ বুজে সহ্যি করতেন বড় পিসি। নিজের সংসার পেয়েছিলেন কতকাল পরে। একটা বিধবা বড় মেয়ে ছিল, সেই পিসিকে কাঠের চেলার বাড়ি মারত। বলতো, তুই আবার কে? বাবার নিকের বউ। বাবার মতিচ্ছন্ন হয়েছে, তাই তোকে বিয়ে করে এনেছে। তাও পিসি মুখ বুঝি সয়ে থাকত। অবশেষে বুড়ে 72-এ স্বামী তুল্য পটল। তারপর তারপর সতীন পো সতীন ঝিরা মিলে কি দুর্দশা করতে লাগলো পিসির। তারপর তাড়িয়ে দিলে পিসিকে বাড়ি থেকে। পিসি কাঁদে আর বলে, আমার স্বামীর ভিটেতে আমাকে একটু থান দেও। তা তারা দিলে না, পথে বার করে দিলে। সেকালের লজ্জাবতী মেয়ে মানুষ, বয়স হয়েছিল তা কি, কনে বউয়ের মতো জড়সড়। একজনেরা দয়া করে তাদের বাড়িতে আশ্রয় দিলে। কি কান্না পিসির! তারাই বাপের বাড়ি পৌঁছে দিয়ে গেল। তখনও স্বামী ধ্যান স্বামী জ্ঞান। বাড়ি এসে পিসিকে একাদশী করতে হয়নি বেশি দিন। ভগবান সতীলক্ষ্মীকে দয়া করে তুলে নিলেন। এ কতদিন আগের কথা, অনেক দিনের। আমি তখন জন্মিছি, কিন্তু আমার জ্ঞান হয়নি। পিসিমাকে আমি মনে করতে পারিনি। বড় হয়ে মার মুখে বৌদির মুখে সব শুনতাম। বৌদিরা তখন কোনে বউ, সবে এসে চেয়ে বাড়ি। তিলু চুপ করল। ভবানী বাঁড়ুজ্যেও কতক্ষণ চুপ করে রইলেন। ভবানী বাঁড়ুজ্যের মনে হলো বৃথাই তিনি সন্ন্যাসী হয়েছিলেন। সমাজের এই অত্যাচারিতদের সেবার জন্যে বারবার তিনি সংসারে আসতে রাজি আছেন। মুক্তিটুক্তি এর তুলনায় নিতান্ত তুচ্ছ। কতদিন আগের সেই অভাগিনী কুলীন কুমারীর স্মৃতি বহন করে ইছামতি তাঁদের সামনে দিয়ে বয়ে চলেছে। তাঁরই না মেটা স্বামী সাধের পুণ্য চোখের জল ওর জলে মিশে গিয়েছে কতদিন আগে। আজ এই পানকলস ফুলের গন্ধ মাখানো চাঁদের আলোয় তিনিই যেন স্বর্গ থেকে নেমে বললেন, বাবা, আমার যে স্বাদ পড়েনি, তোমার সামনে যে বসে আছে এই মেয়েটির তুমি সে স্বাদ পুরিও। বাংলাদেশের মেয়েদের ভালো স্বামী হও, এদের সে স্বাদ পূর্ণ হোক আমার যা পুরল না, এই আমার আশীর্বাদ। ভবানী বাণিজ্যে তিলুকে নিবিড় ও আলিঙ্গনে আবদ্ধ করলেন। যখন ওরা দেওয়ানবাড়ি পৌঁছল তখন সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গিয়েছে, একদণ্ড রাত্রিও কেটে গিয়েছে। জগদম্বা বললেন, ও মা, তোরা ছিলি কোথায় রে তিলু? নীলু এসেছিল এই খানিক আগে, বললে তারা কতক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে। আমি জামাইয়ের জন্যে আহ্নিকের জায়গা করে জলখাবার গুছিয়ে বসে আছি ঠায়। কি যে কাণ্ড তোদের! তিলু বলে, কাউকে বলো না বৌদিদি, উনি নদীর ধারে নিয়ে গিয়েছিলেন।
তাড়াতাড়ি ওকে জল খাবার খাইয়ে দাও। আমার মন কেমন করছে খোকনের জন্যে। কতক্ষণ দেখিনি। নীলু কি বললে? খোকন কাঁদছে না তো? না, খোকন ঘুমিয়ে পড়েছে, নীলু বলে গেল। তুই খেয়ে নে। উনি আহ্নিক করুন আগে। দাদা আসেনি? তার ঘোড়া গিয়েছে আনবার জন্যে। জলখাবার সাজিয়ে দিলেন জগদম্বা জামাইয়ের সামনে। শালাজ বউ হলেও ভবানী তাঁকে শাশুড়ির মতো সম্মান করেন। জগদম্বা ঘোমটা দিয়ে ছাড়া বেরোন না জামাইয়ের সামনে। মুগের ডাল ভিজে, পাটালি, খেজুরের রস, নারকেল নাড়ু, চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ ও ফেনি বাতাসা। তিলু খেতে খেতে বললে, বিলু নীলুকে দিয়েছ? নীলু এসে খেয়ে গিয়েছে, বিলুর জন্যই নিয়ে গিয়েছে। এবার যাই বৌদি, খোকন হয়তো উঠে কাঁদবে। জামাইকে নিয়ে আবার পরেও আসবি। দুখানা আদোসা ভেজে জামাইকে খাওয়াবো। খেজুরের রসের পায়েস করব সেদিন। আজ মোটে এক ভাঁড় রস দিয়ে গেল বজামুচির ভাই, নইলে আজই করতাম। শোনো বৌদি, তোমাদের জামাই বলে কি না আমার বাঙালে কথা। বলে শিবির মাটি, পুবির ঘর, আবার এক ছড়া বার করেছে, মুগির ডালি ঘি দিলি নাকি ক্ষীরির তার হয়। হি হি। আহা, কি শহুরে জামাই, দেব একদিন শুনিয়ে। তবুও যদি দাড়িতে জট না পাকাতো। আমি যখন প্রথম দেখি তখন এত বড় দাড়ি, যেন নারদমণি। তোমাদের জামাই তোমরাই বোঝো বৌদি। আমি যাই, খোকন ঠিক উঠেছে। আবার আসবো পরশু। পথে বার হয়ে ভবানী আগে আগে, তিলু পেছনে ঘোমটা দিয়ে চলতে লাগলো। পাড়ার মধ্যে দিয়ে পথ। এখানে ওদের একত্র ভ্রমণ বা কথোপকথন আদৌ চলবে না। চন্দ্র চাটুর্যের চণ্ডীমণ্ডপের সামনে দিয়ে রাস্তা। রাত্রে সেখানে দাবার আড্ডা বিখ্যাত। সম্পর্কে চন্দ্র চাটুর্য হলেন তিলুর মামা শ্বশুর। তিলুর বুক ঢিপঢিপ করতে লাগলো। যদি মামা শ্বশুর দেখে ফেলেন, এত রাতে সে স্বামীর সঙ্গে পথে বেরিয়েছে। চণ্ডীমণ্ডপের সামনাসামনি যখন ওরা এসেছে, তখন চণ্ডীমণ্ডপের ভিড়ের মধ্যে থেকে কে জিজ্ঞেস করে উঠল, কে যায়? ভবানী গলা ঝেড়ে নিয়ে বললেন, আমি। কে, ভবানী? হ্যাঁ। ও। লোকটা চুপ করে গেল। তিলু আরও এগিয়ে গিয়ে ফিসফিস করে বললে, কে ডাকলে? মহাদেব মুখুজ্জে। ভালো জ্বালা, আমাকে দেখলে নাকি? দেখলে তাই কি, তুমি আমার সঙ্গে থাকো, অত ভয়ই বা কিসের? আপনি জানেন না এই গাঁয়ের ব্যাপার, ওই নিয়ে কাল হয়তো রটনা রটবে। বলবে অমুকের বউ সদর রাস্তা দিয়ে তার স্বামীর সঙ্গে হেঁটে যাচ্ছিল গটগট করে। বইই গেল। এসব বদলে যাবে তিলু, থাকবে না, সেদিন আসছে। তোমার আমার দিন চলে যাবে। ওই খোকন যদি বাঁচে, ওর বউকে নিয়ে ও পাশাপাশি হেঁটে বেড়াবে এই গাঁয়ের পথে, কেউ কিছু মনে করবে না। শুধুই সাহিত্যপ্রেমী, আজকের পাঠ এই পর্যন্তই। আবার আগামী পর্বে আপনাদের সামনাসামনি হব ইছামতি উপন্যাসটির 4র্থ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলতে থাকুক গল্প পাঠের আসর গল্প গেলা গোগ্রাসে @গল্প বৃক্ষ ইউটিউব চ্যানেল। শুধুই সাহিত্যপ্রেমী, আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন। ধন্যবাদ।